নমস্কার, আমি অভিজিৎ। আপনারা দেখছেন অভিজিৎ অফিসিয়াল। আরজিকর মেডিকেল কলেজে তরুণী ডাক্তারের ধর্ষণ এবং হত্যার ঘটনায় সম্প্রতি একটা অভিযোগ উঠেছে এবং কিছু বিরোধী রাজনৈতিক দলের তরফ থেকে এবং নির্যাতিতার পরিবারের তরফ থেকেও একটা অভিযোগ উঠেছে যে দেহকে খুব দ্রুত দাহ করে দেওয়া হয়েছে। নাহলে দেহটাকে যদি রাখা যেত মর্গে, তো আরেকবার ময়নাতদন্ত করা যেত। যেটা নির্যাতিতার পরিবার একবার আরজিকর মেডিকেল কলেজের সামনে যে প্রতিবাদ হচ্ছিল ওখানে এসেছিলেন, ওখানেও জানিয়েছিলেন যে ওনারা আরেকবার ময়নাতদন্তের পক্ষে ছিলেন, যেটা এই মুহূর্তে সম্ভব নয়। এছাড়া ওনারা দেখে এটাও শোনা যাচ্ছে সিবিআইকেও একই তথ্য জানিয়েছেন যে ওনারা চাইছিলেন যাতে আরেকবার ময়নাতদন্ত হোক। তো একটি তথ্য জানাবো, যখন কোনো ডেড বডি ময়নাতদন্তের জন্য আসে বা যায়, ডেড বডি যখন ময়নাতদন্ত করা হয় মেনলি 3টে ফাইন্ডিং ওখান থেকে বেরিয়ে আসে। একটা ফাইন্ডিং হচ্ছে ওই মৃত্যুটা কোনো অ্যাক্সিডেন্টাল কিনা, যে কোনো দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। দ্বিতীয় একটি ফাইন্ডিং বেরিয়ে আসে যে আত্মহত্যা কিনা, সুইসাইড যেটা। তৃতীয় একটা হচ্ছে খুন করা হয়েছে কিনা। আর মহিলাদের ক্ষেত্রে হলে আর একটা ফাইন্ডিং আসতে পারে, সেটা হচ্ছে রেপ করা হয়েছে কিনা। তো এক্ষেত্রে যেটা পোস্টমর্টম রিপোর্ট আপনারা সবাই জেনে গেছেন এতদিনে নিশ্চয়, এবং সবাই জানে যে এই যে পোস্টমর্টম রিপোর্টে কিন্তু রিপোর্টে এসছে, মানে যেনারা রিপোর্ট দিয়েছেন, খুন এবং ধর্ষণ দুটোই হয়েছে, এই রিপোর্টই কিন্তু দেওয়া হয়েছে। তো আমার একটা প্রশ্ন হচ্ছে যে যদি ওই রিপোর্টে আসতো যে ওটা আত্মহত্যা, তাহলে দ্বিতীয়বার ময়নাতদন্ত করলে রিপোর্ট হয়তো খুনের আসতো। বা যদি ওখানে বলা হতো যে রেপ হয়নি, তাহলে একটা উদ্দেশ্য থাকতো যে দ্বিতীয়বার ময়নাতদন্ত করলে সেটা রেপের একটা প্রমাণ পাওয়া যেত। তো এক্ষেত্রে সর্বোচ্চ যে ক্রাইম দুটো, একটা মহিলার ক্ষেত্রে হতে পারে খুন, এটা সর্বোচ্চ, অ্যাক্সিডেন্টাল বা আত্মহত্যা নয়, এটাই প্রমাণ ওই রিপোর্টে আছে। একজন মহিলাকে ধর্ষণ করা হয়েছে, এটারও ওই রিপোর্টে প্রমাণ আছে, মানে ওই রিপোর্টে রয়েছে। তাহলে এর থেকে বেশি দ্বিতীয়বার যদি ময়নাতদন্ত করা হতো বা তৃতীয়বার চতুর্থবার যতবার করলে, এর থেকে কি কোনো আর বেশি কোনো বড় অপরাধ পাওয়া যেত? একজন মহিলাকে খুন এবং ধর্ষণ, এর বাইরে আর কি অভিযোগ আসতে পারত? এর থেকে নিচে, এটা তো সর্বোচ্চ অভিযোগ। একটা মানুষের যখন ডেড বডি পাওয়া যায়, যে খুন করা হয়েছে না, উনি নর্মালি মারা গেছেন অ্যাক্সিডেন্টে বা আত্মহত্যায়, তো এখানে তো সেখানে বলে দেওয়া হয়েছে যে খুন হয়েছে। আর যেহেতু মহিলা, ও ক্ষেত্রেও বলা হয়েছে যে ধর্ষণ হয়েছে, এবং ওনার শরীরে বিভিন্ন ধরনের দাগ বা রেজিস্ট্যান্স, যেটা একজন প্রতিরোধ করতে গেলে এই ধরনের আক্রমণে যখন কেউ শিকার হন, যে প্রতিরোধ করার ফলে যে দাগ হয়, 16 থেকে 18খানা দাগ পাওয়া গেছে, সেটাও রিপোর্টে আছে। তো আমার একটা প্রশ্ন হচ্ছে, বা আমার এটা বোধগম্য হচ্ছে না, যে দ্বিতীয়বার যদি ময়নাতদন্ত করা হতো তো এক্সট্রা কী বেরিয়ে আসতো? ওখানে কি এই খুনটাকে আত্মহত্যা বলা হতো না, যেটা এখন রিপোর্টে আছে রেপ, সেটাকে রেপ বলা হতো না? তো এর বাইরে কি আসতে পারতো? আমার তো বোধগম্য হচ্ছে না। এর থেকে কম যতবার করলেও। এছাড়াও আমি আপনাকে জানাবো যে ময়নাতদন্ত, যেটা অনেকে সন্দেহ প্রকাশ করছেন, ময়নাতদন্ত যখন হয় তো প্রথমে কলকাতা পুলিশ ওটা চেয়েছিল যে এই ময়নাতদন্তটা কোনো নিউট্রাল জায়গায়, নিরপেক্ষ জায়গায়, যেমন এনআরএস, কলকাতা মেডিকেল কলেজ বা এসএসকেএম, এই ধরনের কোনো জায়গায় করার জন্য কলকাতা পুলিশ এটা চেয়েছিল। কিন্তু আপনারা জানেন যে ওই দিনকে ব্যাপক বিক্ষোভের মধ্যে কলকাতা পুলিশের যারা অফিসাররা ছিলেন ওখানে, তো ওখানে বিভিন্ন ডাক্তার, পিজিটি, জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার অনেকেই ছিলেন, প্রায় 100-5। উনাদের মধ্যে কিছুজন চাইছিলেন যে ওটা নিরপেক্ষ জায়গায় হোক, কিছুজন চাইছিলেন যে আরজি করে হোক। তো সংখ্যাগরিষ্ঠ যে ডাক্তারবাবুরা রয়েছে, ওনারা যে মত দিয়েছিলেন যে আরজি করেই হোক, সেই জন্য কিন্তু পোস্টমর্টমটা আরজি করেই হয়েছিল। এছাড়াও অনেকের হয়তো এটা মানে মিডিয়াতে আসছে না বা অনেকে জানেন না যে পোস্টমর্টম যখন হয়েছিল সেখানে 3জন ডাক্তার উপস্থিত ছিলেন। 3জন ডাক্তার মিলেই কিন্তু রিপোর্ট দিয়েছেন বা পোস্টমর্টমের সময় ছিলেন। 2জন হচ্ছে বাইরের হাসপাতালের, 1জন আরজি করের। তো অনেক জায়গায় আমি দেখছি অনেকে বলা হচ্ছে যে আরজি করের ডাক্তাররাই পোস্টমর্টম পুরো করেছে, এটাও ভুল। এছাড়াও সব থেকে বড় যেটা হয় যে 3জন যখন ডাক্তার এই পোস্টমর্টম করেছিলেন, ওখানে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পর্যন্ত উপস্থিত ছিলেন, এবং এই পুরো জিনিসটা ভিডিওগ্রাফি করা হয়েছে, ফটোগ্রাফি করা হয়েছে।
তো এক্ষেত্রে আমি আপনাকে জানাবো, যদি ওনাদের বাড়ির লোক বা নির্যাতিতার পরিবার যদি মনে হয় যে ময়নাতদন্ত কেউ ভুল হয়েছে বা যিনারা করেছিলেন কোনো ত্রুটি আছে, তো সেক্ষেত্রে তো যেহেতু ভিডিওগ্রাফি রয়েছে, ভিডিওগ্রাফি দেখিয়ে সিবিআইয়ের কাছে যদি ওনারা জানান, তো সিবিআই তো ভারতবর্ষের যে কোনো বড় মেডিকেল কলেজ বা অন্য কোনো ইনস্টিটিউট থেকে ওই ভিডিওগ্রাফি এবং ওই রিপোর্টকে ক্রস চেক করতে পারেন যে ওখানে সত্যিকারে এই ফটোগ্রাফি দেখা যাচ্ছে এইটা, আর ওনারা লিখেছেন এইটা, এরকম কি কিছু আছে? তো ওটা তো সিবিআইকেই করছে বলে শোনা যায়নি এখনও পর্যন্ত। সিবিআই কিন্তু কোনো ডাক্তারকে, ওই যে পোস্টমর্টম যেনারা করেছিলেন, কাউকে ডেকে জিজ্ঞাসাবাদ বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে দেখে জিজ্ঞাসাবাদ এইগুলো কিন্তু করেছেন বলে তো শোনা যায় না। তার মানে কিন্তু সিবিআই একদিক দিয়ে স্যাটিসফাইড যে পোস্টমর্টমটা ঠিকই হয়েছিল। তো এই কারণে আমি আপনাকে বলবো যে দ্বিতীয়বার ময়নাতদন্ত করলে এক্সট্রা কিছু বেরোতো না। আর যদি কোনো কিছু কম থাকতো, যেমন অনেক জায়গায় হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে দ্বিতীয়বার ময়নাতদন্ত, কারণ ওখানে হয়তো পুলিশ রিপোর্ট দিয়েছে ওটা আত্মহত্যা, কিন্তু বাড়ির লোকের অভিযোগ যে ওটাকে খুন করা হয়েছে, ফলে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট দ্বিতীয়বার ময়নাতদন্ত আদেশ দিয়েছে। এক্ষেত্রে যদি ডেড বডি থাকতো, আমি যদি ধরেও নিলাম যে আর একবার ময়নাতদন্ত হতো, খুন এটা সর্বোচ্চ একটা অপরাধ, এর থেকে কি বড় অপরাধ আছে কিছু? রেপ এটা সর্বোচ্চ অপরাধ, এর থেকে কি বড় অপরাধ আছে কোনো মহিলার জন্য? সেটা তো আমার জানা নেই। যদি আপনাদের জানা থাকে নিশ্চয়ই আপনারা জানাবেন। তো যেনারা এই কথাটা বলছেন, আমার তো মনে হচ্ছে এই কথাটা ঠিক নয়। আর যেটা একটা অভিযোগ আসছে বিভিন্ন জায়গায় আমি দেখতে পাচ্ছি, অনেকেই বলছেন যে ডেড বডিকে এক প্রকার জোর করে পুলিশ দাহ করিয়ে দিয়েছেন, এটাও ঠিক না। তাছাড়াও আমি আপনাকে জানাবো, যেটা নির্যাতিতার পরিবার বা অনেকে অভিযোগ করছেন যে আর একবার ডেড বডিটাকে জোর যদি ওই দিনকে তাড়াহুড়ো করে না দাহ করে দেওয়া হতো, তাহলে মর্গে থাকতো, আর একবার পোস্টমর্টম করা যেত, যেটা নির্যাতিতার পরিবারও জানাচ্ছেন। তো আমি আপনাকে জানাবো, যদি নির্যাতিতার পরিবারদের এই রকম উদ্দেশ্য ছিল যে আর একবার পোস্টমর্টম হোক, ডেড বডি থাকুক এবং পরবর্তী ক্ষেত্রে ওনারা পোস্টমর্টম আর একবার করতে চান বা করাতে চান, তো সেক্ষেত্রে ওনারা ডেড বডি নিলেন কেন? কারণ ডেড বডি কিন্তু পুলিশ কাউকে জোর করে দিয়ে দিতে পারবে না, বা পুলিশ বিনা কারুর অনুমতিতে নিয়ে গিয়ে ওখানে দাহ করে দিতে পারবে না। তো প্রথমত হচ্ছে, ডেড বডি কিন্তু বাড়ির লোকেদের দেওয়া যখন হয়, কোনো ব্লাড রিলেশনের কাউকে দেওয়া হয়, তার কিন্তু সইও করিয়ে নেওয়া হয়। তো ওনাদের যে নির্যাতিতার পরিবার তো সই করে তো ডেড বডিটাকে নিয়েছিলেন। হ্যাঁ, যেটা বলা হচ্ছে যে পুলিশ এবার ওখান থেকে কর্ডন করে নিয়ে গিয়ে বাড়ির লোকের অনুমতিতেই কিন্তু দাহ করার ব্যবস্থা করেছিল, এটা আমার মনে হচ্ছে। তার কারণ একটা, যে পুলিশ হয়তো ভাবছিল যে যেভাবে এখানে বিক্ষোভ হচ্ছে, আন্দোলন হচ্ছে, এই ডেড বডি যতক্ষণ থাকবে, যদি আরও একদিন থাকে কি দুদিন রাখা হয়, তো এই আন্দোলন বিক্ষোভ আরও বেশি হবে। তার থেকে যত দ্রুত সম্ভব ডেড বডিকে দাহ, কারণ অনেকে আমাদের রাজ্যেও দেখা গেছে বা বিভিন্ন জায়গায় ডেড বডিকে নিয়ে রাস্তায় কেউ মিছিল করেছে, কেউ রাস্তা অবরোধ করেছে, এই ধরনের। তো আমার মনে হয় পুলিশ এই ভয়ে হয়তো বাড়ির লোককে দিয়ে রাত্রিবেলাতেই হয়তো দাহ করিয়ে দিয়েছে, সেটা পরের দিনেও হয়তো করা যেত। বা যেটা বলা হচ্ছে যে সন্ধ্যের পরে পোস্টমর্টম হয়েছে, সন্ধ্যের পরে পোস্টমর্টম অনেকে বলছেন যে এটা বেআইনি, এর বেআইনি নিয়ম নয়, এটা নিয়মের মধ্যেই পড়ে। যদি এই টাইমের, যদি ন্যাচারাল যে টাইমটা থাকে সন্ধ্যের আগে করতে হয়, সেই টাইমের পরে করলে কিন্তু একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতি থাকতে হয়। তো এক্ষেত্রে কিন্তু একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন। তো যিনারা বলছেন যে অন্ধকারে বা 6টার পরে কেন করা হলো, যেহেতু অনেক দেরি হয়ে গেছিলো, আর পুলিশও হয়তো আমার মনে হচ্ছে যে রিস্ক নিতে চাইছিল না যে এই ডেড বডিকে বেশি সময় রাখা যাবে না, দ্রুত পোস্টমর্টম করে যাতে দাহ করে দেওয়া হয়। কারণ পুলিশের বিরুদ্ধে তো মানুষের একটা ব্যাপক ক্ষোভ ছিল, আন্দোলন চলছিল চতুর্দিকে। তো এইগুলো নর্মালি এটা ভারতবর্ষের সব জায়গায় পুলিশই তাই করে, যে এইসব কেসে দ্রুত যাতে দাহ হয়ে যায় তার ব্যবস্থা করে। আর যদি যেটা বাড়ির লোকেদের অভিযোগের ভিত্তিতে আমি আর একবার বলবো যে ওনারা তাহলে ডেড বডি নিলেন কেন? আর দ্বিতীয়বার ময়নাতদন্ত করলে আবার আমি আপনাকে জানাবো, এর থেকে বড় কিছু ফ্যাক্ট আসতো বলে আমার মনে হয় না। অনেকে হয়তো অভিযোগ করছেন, অনেকে না জেনে বা জেনে, আমি জানি না, অনেকে বলা বলি করছে দ্বিতীয়বার ময়নাতদন্ত করলে কতজনের সিমেন্টস পাওয়া গেছে সেটা জানা যেত। এটা একদম ভুল কথা। সিমেন্টস কতজনের ওখানে আছে, একজনের না একের অধিক, সেটা একমাত্র ফরেন্সিক ল্যাবে টেস্টের মাধ্যমে জানা যায়, ময়নাতদন্তে জানা যায় না। তো ফরেন্সিক ল্যাবের টেস্টে যেটা রিপোর্ট শোনা যাচ্ছে সূত্র মারফত,
যে অলরেডি কিন্তু ওখানে ডিএনএ ম্যাচ একমাত্র সঞ্জয় রায়েরই হয়েছে, আর কারণ নয়। এবং এই কারণে আপনারা নিশ্চয়ই জানেন যে শিয়ালদা কোর্টে সম্প্রতি যে সিবিআই সন্দীপ ঘোষ এবং তালডা থানার ওসিকে প্রডিউস করেছিল, ওখানে কিন্তু একটা সিবিআই মানে বিচারক সিবিআইয়ের উকিলকে এটা জিজ্ঞেস করেছিলেন যে ওটা কি গণধর্ষণ না একজনের পক্ষে। তো সিবিআইয়ের কিন্তু উকিল ওখানে স্পষ্টই বলেছেন যে গণধর্ষণের এখনও কোনো প্রমাণ পাওয়া যায়নি, কিন্তু ইনকোয়ারি চলছে। তো এই ধরনের যদি হয়, তো এই জন্য আমি আপনাকে জানাবো যে দ্বিতীয়বার ময়নাতদন্ত হলে বিশাল কিছু লাভ হয়ে যাবে বা অন্য কোনো রিপোর্ট চলে আসবে, এর থেকে বড় কিছু আসবে, এটা আমার মনে হয় না। তো যিনারা বলছেন কেন বলছেন আমাদের জানা নেই, এর উত্তর হয়তো সিবিআই দিতে পারবে, জানি না সিবিআই কত দিতে পারবে, কতদিন পরে দিতে পারবে, তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে, এবং সেটা কত বছর তাও আমাদের জানা নেই। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।